আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান। ধর্ণা মঞ্চে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তথাগত রায়ের। মমতাকে তীব্র আক্রমণে তথাগত রায়। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য তথাগতর। এই মহিলা যেভাবে ক্ষমতায় টিকে থেকেছেন, এই টিকে থাকার মূল কথা হচ্ছে এই 30% মুসলিম বা সংখ্যালঘু ভোট। এরা যদি ভারতীয় নাগরিক হন এবং ওরা ওকে ভোট দেন, আমার কিছু বলার নেই। কিন্তু এর মধ্যে যে বাংলাদেশি মুসলমান এর অনুপ্রবেশকারীরা আছেন, এর মধ্যে যে রোহিঙ্গিয়ারা আছেন, তারা ভোট দিচ্ছেন এবং তাদেরকে উনি সাদরে বলছেন যে পশ্চিমবঙ্গে যারা থাকে তারা সবাই ভারতীয় নাগরিক। কে ভারতীয় নাগরিক নয় ভাই? আমরা তো মানব ধর্ম মানি, আমরা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এসব কিছু মানি না। এই কথাগুলো বড় সবচেয়ে বড় ভণ্ডামি, এই কথাগুলো বড় সবচেয়ে বড় সাম্প্রদায়িকতা। শেষে একটি কথা বলে আমি শেষ করব। ফাঁসির জন্য দাবি করেছেন, ধর্ষণের জন্য ফাঁসির জন্য দাবি করেছেন। ধর্ষণের জন্য এমনি দেশে আইন নেই। ধর্ষণ করলে, ধর্ষণ ধরা পড়লে যে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই আইন দেশে নেই। তাহলে উনি ওই সস্তা নাটুকে পোনা গ্রামের যাত্রা করছেন কেন? করছেন তার কারণ ওর আর কিছু করার নেই, ওর আর কিছু বলার নেই। যেরকম অসভ্যতা, যেরকম ভণ্ডামি উনি করেছেন, তারপরে তোর কোনো পালাবার জায়গা নেই। সবচেয়ে বড় ভণ্ডামি হচ্ছে, সবচেয়ে বড় নাটুকে পোনা, সবচেয়ে বড় অসভ্যতা হচ্ছে সন্দীপ ঘোষকে উনি এর থেকে আরো আরজিকর থেকে সরিয়ে উনি ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠাবার চেষ্টা করেছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা প্রবল পদাঘাতে ওকে বিতাড়িত করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কিন্তু এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে ওর কোনো যাবার জায়গা নেই, সেই জন্য এই ফাঁসির নাটক করছেন। শাহজাহানের সন্দেশখালীতে কীর্তি থেকে আরম্ভ করে এই আরজিকরে কীর্তি, আরজিকরে এই মেয়েটির মৃতদেহ ঘিরে 10-15 জন লোক ক্রাইম সিনের মধ্যে গিয়ে জড়ো হওয়া, এটার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে নিয়ম কানুন বলে কিছু নেই। কেউ নিয়ম কানুন বা কনস্টিটিউশন বা কোন রকম সংবিধানের ধার ধারে না। এখানে নিয়ম হচ্ছে উনি যা বলবেন তাই হবে। উনি যা বলবেন তাই হবে। ওই গাছের পাতা ওর কথা ছাড়া নড়বে না। আমরা কি এই পরিস্থিতির জন্য একটা স্বাধীন দেশে বাস করেছিলাম? আমরা কি এই অবস্থার জন্য ওকে ভোট দিয়ে 2011 সালে এনেছিলাম? 2011 সালে এনেছিলাম যখন, তার আগে আমরা উৎফুল্ল ছিলাম, আমরা ভারতীয় জনতা পার্টির মানুষ ওকে সমর্থন দিয়েছিলাম। এই ধর্মতলার মোড়ে বসে, এই ওয়াই চ্যানেলে বসে উনি নাকি 26 দিন অনশন করেছিলেন। আমাকে বহু ডাক্তার বলেছেন যে 26 দিন অনশন করে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কারণ কি না, উনি লুকিয়ে চকলেট খেতেন। সবাই জানে উনি লুকিয়ে চকলেট খেতেন, কিন্তু কেউ বলতে পারেনি। এইখানে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কখন কোথায় ফুরুত করে চলে যেতেন কেউ জানে না। সিপিএম জানতো, সিপিএম খুব ভালোভাবে জানতো কখন তিনি চলে যান। কিন্তু তখন সিপিএম এর হাতে কোনো উপায় ছিল না, কারণ তখন সিপিএম এর সূর্য অস্তমিত। এবং আরজিকরে যেটা হয়েছে এটাই শেষ। একটা সময় আসে যখন মানুষের ধৈর্য আর বাঁধ মানে না। যখন সেই অবস্থা আসে তখন মাকে সরে যেতে হয় ওই 1000 টাকার ভাতা দিয়ে। আর পুজো কমিটিগুলোকে 85,000 টাকার অনুদান দিয়ে ম্যানেজ করা যায় না, ম্যানেজ করা যাবে না। আজকে ওর 14 তলার ওই নবান্নর 14 তলা থেকে দেশের শোভা, রাজ্যের শোভা দেখা আর মনে করা যে আমি এই রাজ্যের সুলতানা, এই সময় চলে যাচ্ছে মাননীয়া, এই সময় থাকছে না। আপনি ওই 14 তলা থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটার শ্মশান ভূমি। আরো কি কি বলেছেন? বলেছেন পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে তাহলে অন্য সব জায়গায় আগুন জ্বলবে। পশ্চিমবঙ্গে যদি আগুন জ্বলে তাহলে অন্য সব জায়গায় আগুন জ্বলবে। এই একটুখানি আগে এখান দিয়ে একটা দমকল চলে গেল। দমকল নেই দেশে, দমকল আগুন নেভাতে পারবে না। পশ্চিমবঙ্গের দমকল পশ্চিমবঙ্গে আগুন নেভাবে। আর ওর যে প্রতাপ,
সেটা তো বর্ধমান আসানসোল থেকে একটু এগিয়ে বরাকর নদী পার হলে যদি জিজ্ঞেস করা হয় যে মমতা কে, লোকে জিজ্ঞেস করবে ও কौन होता है, क्या होता है, তৃণমূল কি জিনিস, মমতা কি জিনিস, মাথায় দেয় না গায়ে মাখে, কেউ জানে না। এই ভারতের এই মমতা ব্যানার্জির পার্টি একটি মাত্র রাজ্যে আবদ্ধ। এর যারা স্থাপক, এর যারা সমর্থক, তারা মানে ঢাক ঢোল পিটিয়ে তাকে একটা কিসে পরিণত করেছে আমি জানি না, কিন্তু তাতে আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যারা এই রাজ্যের বাইরে গেছেন তারা জানেন যে মমতার কোনো ওজন নেই। মমতাকে নিয়ে লোকে হাসে, অন্য রাজ্যে লোকে হাসে, আর আমাদের বলে যে আরে तुम लोग कैसे हो कि ऐसा है, औरत को मुख्यमंत्री चुना, तुम्हारा तो सत्यानाश हो गया। এই রাজ্যকে কোনো রাজ্য, কোনো শিল্পপতি এই দিয়ে ছুঁয়ে দেখবেন না। এই রাজ্যে কোনো শিল্প হবে না। হ্যাঁ, চানাচুর আর চপ শিল্প আলাদা কথা, চানাচুর আর চপ শিল্প হবে সেটা মুখ্যমন্ত্রী নিজে দেখবেন, কিন্তু চানাচুর আর চপ শিল্প নিয়ে যদি আপনারা যদি থাকেন, স্যাটিসফাইড থাকেন, তাহলে আলাদা কথা, বেশিরভাগ মানুষ থাকবেন না। এই ধোঁকাগুলো ধরা পড়ে গেছে এতদিন ধরে, যে এই ধোঁকাগুলো দিয়ে আসছেন, ধোঁকাগুলো ধরা পড়ে গেছে। কিন্তু কিসের ভরসায় উনি এতদিন ধরে চালিয়েছেন? শুধু সংখ্যালঘু ভোটের ভরসায়। তাদেরকে যত রকম সম্ভব সুবিধা দিয়ে গেছেন। সংখ্যালঘুরা রাজ্যে যারা আছেন তারা নিশ্চয়ই সুবিধা পেতে পারেন, কিন্তু অতিরিক্ত সুবিধা তো পেতে পারেন না। সংখ্যাগুরু যারা, হিন্দু যারা, শিখ যারা, খ্রিস্টান যারা, তারা তো এখানে কোনো চোরদায় ধরা পড়েনি। এমন তো নয় যে তারা পড়ে মার খাবে আর বাকি একদল লোক শুধু সুবিধাই পেয়ে যাবে, এমন তো নয়। তাহলে কেন তাদের দেয়া হচ্ছে? কারণ মাননীয়া বলেছেন খুব পরিষ্কার করে যে এরা তো আমার দুধের গাই, এরা দুধ দেয়, এদেরকে আমাকে দেখতেই হবে, এদেরকে আমাকে খাতির করতেই হবে, এদের 7 খুন মাপ। এই জিনিসটা বুঝুন। হরিশ মুখার্জির ওটা যান, এটা বাড়ি আছে, তার নাম শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠা করেননি, তার চেয়ে অনেক অনেক বড় নেতা একজন প্রতিষ্ঠা করেছেন। এই শান্তিনিকেতনের সামনে যে কোনো সময় 10-15 জন পুলিশ অফিসার বসে থাকে। কেন বসে থাকেন জিজ্ঞেস করুন। কেন? সেখানে কি অমূল্য ধন আছে যেখানে ওখানে ইয়ে করতে হবে, পুলিশকে রক্ষণাবেক্ষণ করতে হবে? জিজ্ঞেস করুন, কোনো উত্তর পাবেন না। কিন্তু এর মধ্যে দিয়ে যে বার্তা যাচ্ছে যে পুলিশ অফিসাররা, আপনারা যতই উর্দি পড়ুন আপনাদের কিছু এসে যায় না, আপনারা আমার কৃতদাস, পার্টির নয়, পার্টি বলে কিছু নেই, যেটা আছে সেটা আমার কথায় চলে। মুসলিমরা যেমনি বিশ্বাস করেন যে আল্লাহর কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, ঠিক সেরকম আমার কথা ছাড়া এই রাজ্যে কিচ্ছু নড়বে না। এবং সেই রকম করে পুলিশ অফিসারদের চালাতে হবে, চলতে হবে, এই বার্তাটা দিয়েছেন। তৃণমূলের গুন্ডা এবং আরো কিছু আছে যাদের আমি দুধেল গাই বলি, খবরদার তাদের গায়ে কখনো হাত লাগাবে না, তাদের কখনো নিন্দে করবে না। তার পরিচয় চান? এই কলকাতা শহরে মাথায় হেলমেট না পরে বাইক চালানো বারণ। আপনি কলকাতা শহরের কিছু কিছু পাড়ায় যান, পার্সেসে যান, রাজাবাজারে যান, মেটেবুরুজে যান, সেখানে ওসব নিয়ম চলে না। অন্য জায়গায় আপনি যদি ছাড়া বাইক, হেলমেট ছাড়া বাইকে চড়েন, আপনাকে সঙ্গে সঙ্গে চালান করে দেবে। কিন্তু রাজাবাজার, মেটেবুরুজ আর পার্কের কাছে ওই নিয়ম চলে না। কর্মরত পুলিশ বাহিনীরা, আপনাদের মনে আছে এই মমতা ব্যানার্জি প্রথম ক্ষমতায় আসার পরে কি কাজ করেছিলেন? প্রথম ক্ষমতায় আসার পরে যখন ওর ঔজ্জ্বল্য প্রচন্ড, যখন লোকে মমতা বলতে অজ্ঞান, তখন তিনি ভবানীপুর থানায় চলে গিয়েছিলেন। নিজে মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর থানায় গিয়ে 2 আসামি ছাড়িয়ে এনেছিলেন।
বন্ধুগণ, আপনারা ভাবতে পারেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা থানায় গিয়ে দুটো আসামি ছাড়িয়ে আনে, কিন্তু তাই করেছিলেন। আরো বলি, একটি সম্মেলন হচ্ছিল, একটি অনুষ্ঠান হচ্ছিল কলকাতায়, যে বাইপাসের ওপর যে মিলন মঞ্চ আছে, কি মিলন মঞ্চই তো বলে, হ্যাঁ, ওখানে হচ্ছে, ওখানে মিলন মেলা, ওখানে পুলিশ কর্মীরা ডিউটি করছিলেন, এবং সেই পুলিশ কর্মীরা ডিউটি যেখানে করছিলেন সেখানে মমতার গাড়ি যেখানে এসে দাঁড়াবার কথা ছিল তার থেকে একটু এগিয়ে দাঁড়ায়, এবং তার ফলে যে পুলিশ কর্মী তার দরজা খুলে দেবার কথা ছিল সেই পুলিশ কর্মীকে একটু দৌড়ে এসে দরজা খুলতে হয়। তাকে উদ্দেশ্য করে মমতা কি বলেছিলেন? আপনাদের ধরে চাবকানো উচিত। যারা বয়স্ক লোক আমার মতন, যারা পুরনো খবর মনে রাখতে ভালোবাসেন, তাদের মনে করিয়ে দিচ্ছি, পুলিশ কর্মীদের মনে করিয়ে দিচ্ছি, একজন কর্মরত পুলিশ অফিসারকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের সামনে বলেছিলেন আপনাদের ধরে চাবকানো উচিত। তারপরেও কি হয়েছিল? পুলিশের এই রাজ্যে কি হেনস্থা তা বলে বোঝানো যায় না। তা পুলিশ কর্মীরা মনে রাখতে চান না বা হয়তো জানেন না, কিন্তু আমার কর্তব্য তাদের। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।